হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার বিজনেস চলছে, ভালোই চলছে। সো প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার বিজনেস ভালো যাচ্ছে। সো রিসেন্টলি আমি কিছু ভিডিও আপলোড করেছি, যেমন জমবে খেলা ইন্স্যুরেন্স পাড়ায়, ইন্স্যুরেন্সে সোনার খনি, ইন্স্যুরেন্স সেক্টরে কোনগুলো বাড়েনি, মানে ইন্স্যুরেন্স সেক্টর ফোকাস অনেকগুলো ভিডিও দিয়েছি, সাথে আরো অন্যান্য কিছু ভিডিও আছে। তো এই ভিডিওগুলো আসলে রিসেন্টলি আপনাদের ভালো রেসপন্স পাচ্ছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আজকে আমার মেইন ডিসকাশন যেটা আমি করব আর কি, সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু স্টক যেগুলোতে অলরেডি ভ্যালু জেনারেট হয়েছে, কিন্তু সেগুলো আসলে মার্কেট এখনো এখনো সেগুলোকে ভ্যালু করেনি, বাট আগামীতে সেগুলোকে ভ্যালু দিবে। এরকম তিনটা স্টক নিয়ে আমি ডিটেল টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং আরো ডিটেল ডেটা সহ শো করবো যে এগুলো এখন কোন অবস্থায় আছে এবং আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে, এরকম কিছু সম্ভাবনার কথা বলবো আর কি। তো যারা লং টার্ম ইনভেস্টর, মানে আজকের ভিডিওটা ফোকাসড অন লং টার্ম ইনভেস্টর অ্যান্ড ভ্যালু ইনভেস্টর, তারা লং টার্ম এবং ভ্যালু ইনভেস্টমেন্ট পছন্দ করে, তাদের জন্য ভিডিওটা আশা করি খুব হেল্পফুল হবে। আর যারা খুবই শর্ট টার্ম, মানে T+3 T+10 এরকম, হয়তো তারাও দেখতে পারেন, কিন্তু তাদের জন্য খুব বেশি যে ফলদায়ক হবে এমনটা না। বাট যারা লং টার্ম ভ্যালু ইনভেস্টর এবং শেয়ার হোল্ড করতে পছন্দ করে, ডিভিডেন্ড পেতে পছন্দ করে, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো চলেন আমরা আজকে ডিসকাশন শুরু করি। আর ডিসকাশনে যাওয়ার আগে আমি বলে নেই যে আমি প্রতিদিন তো ভিডিও দিই না। আমি সপ্তাহে একদিন বা 2 দিন, শুক্রবার বা শনিবারে ভিডিও দেই। অন্যান্য দিন আমি ফেসবুকে পোস্ট করি। তারা মানে কানেক্টেড থাকতে চান বা আমার ফেসবুক আপডেট দেখতে চান, আমার এই যে সামিউল ইসলাম, আমার রিয়েল আইডি সামিউল ইসলাম, এখানে আপনারা ফলো করে বা ফ্রেন্ড রিকোয়েস্টে কানেক্টেড থাকতে পারেন। এবং আমি এখানে প্রায় পোস্ট করি, এখানে দেখবেন আমি কিছু না কিছু আপডেট দিচ্ছি প্রতিদিন, কোনো না কোনো শেয়ার নিয়ে কথা বলতেছি এবং কিছু মানে ট্রেন্ডি আইটেমও এখানে শেয়ার করে থাকি, যেগুলো যেমন আমি কিনি। যেমন আমি এই যে পপুলার লাইফটা কিনেছি, সেটার আপডেট দিয়েছি এবং এটা আমার সাথে হয়তো অনেকেই হোল্ড করতেছেন, লেটস সি। তো যাক, যারা কানেক্টেড থাকতে চান আমার এখানে ফেসবুকে লাইক বা ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারেন। আর আজকের এই ভিডিও অনলি ফর ইনফরমেশন পারপাস, এটা কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। যারা বাই অ্যান্ড সেল করবেন নিজ দায়িত্বে করবেন এবং আমার এই ইনফরমেশনকে অ্যানালাইসিস করে নিজের ডিসিশন নিতে পারবেন আর কি। সো লেটস গো টু দ্য ডিসকাশন। সো আজকে আমাদের ডিসকাশনের প্রথম স্টকটা, প্রথম মানে আমি আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফোকাস করে কথা বলতেছি, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে স্টকগুলোতে কম পি খুবই কম পি এবং উইথ গুড ফান্ডামেন্টাল, সেগুলো নিয়ে শুধু কথা বলবো আর কি। সো আজকে আমাদের প্রথম ডিসকাশনের যে স্টক নিয়ে কথা বলবো সেটা রেনেটা লিমিটেড। রেনেটা লিমিটেড, এটা উইথ গুড ফান্ডামেন্টাল, উইথ গুড গুড ইপিএস একটা স্টক, যেটা গত 2022-এ 1278 টাকা পর্যন্ত উঠেছিল বা 1300 টাকা পর্যন্ত উঠেছিল। তো তারপরে যখন মার্কেট আসলে সার্কিট ব্রেকার দিয়ে দেয়, এটা সার্কিট ব্রেকারে হ্যাং হয়ে যায় এবং সার্কিটে অনেকদিন আটকে থাকে আর কি। তো তারপরে সার্কিট ছেড়ে দেওয়ার পরে শেয়ারটা মানে অনেক বড় রকমের কারেকশন হয়ে যায়। এটা 1200 টাকা থেকে কমে 382 টাকা বা 360-70 টাকার ঘরে চলে আসে আর কি। তো এটা বিগ কারেকশন হয়ে যায় এবং কারেকশন হতে হতে এটা মানে গত নভেম্বরে এটা লোয়েস্ট ছিল, তারপরে শেয়ারটা একটা সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে আস্তে আস্তে সাইডে মুভ করে শেয়ার করা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। মোটামুটি আপ ট্রেন্ড কনফার্ম করছে। আমরা যেটা দেখতে পারি যে আপ ট্রেন্ড কনফার্ম করা যে সূত্র, যে বটম 1, বটম 2, বটম 3, মানে তিনটা, মানে বটম 1 থেকে বটম 2 উপরে, বটম 2 থেকে বটম 3 উপরে। সো তার মানে একটা অলরেডি আপ ট্রেন্ড কন্টিনিউ, মানে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আর যেহেতু শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো, সো আশা করা যায় এখান থেকে লং টার্মে যারা লং টার্ম ইনভেস্টর কিনে ওয়েট করলে আহ কিনে ওয়েট করলে এটাতে ভালো কিছু হতে পারে। আর রিসেন্টলি একটা জিনিস আমি খেয়াল করতেছি, শেয়ারটাতে স্মার্ট মানি, শেয়ারটাতে স্মার্ট মানি ইন্ডিকেশনও আছে রিসেন্টলি। আমি যদিও 100% শিওর না, বাট আমি কিছু ইন্ডিকেশন বা কিছু সিগন্যাল যেটা প্রুফ করে যে এই শেয়ারটাতে অলরেডি স্মার্ট মানি
পজিশন নিতেছে এবং পজিশন নিচ্ছে আর কি। সো এনিওয়ে, সো দিস ইজ ফর টেকনিক্যাল, দিস ইজ ফ্রম টেকনিক্যাল। তো আমরা যদি একটু ফান্ডামেন্টাল নিয়ে কথা বলি, শেয়ারটার ফান্ডামেন্টাল স্টকটা কোন অবস্থায় আছে দেখা যাক। ফান্ডামেন্টাল হচ্ছে শেয়ারটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়। 2017 সালে 130% এবং 2025 সালে 55%, 24 সালে 92%। তো ভালো ডিভিডেন্ড দিয়ে আসতেছে। 25 সালে একটু কম দিয়েছে, হয়তো বিজনেস একটু খারাপ ছিল, বাট শেয়ারটা প্রতি বছর হেলদি ডিভিডেন্ড দিয়ে থাকে। যদি ইপিএস কনসিডার করি, ইপিএস 20 টাকা 3 কোয়ার্টার, এটা হয়তো 4 কোয়ার্টারে 25 টাকা প্লাস হয়ে যাবে। আর গত বছর ইপিএস ছিল এটার, মানে গত 5 বছরের যদি ইপিএস দেখি, এটা 2021 সালে 51 টাকা, 22 সালে 47 টাকা, 23 সালে 20 টাকা, 24 সালে 31 টাকা, 25 সালে 19 টাকা। আর এবার 3 কোয়ার্টার মিলে 20 টাকা, তো 4 কোয়ার্টার মিলে 25 প্লাস হবে আর কি। তো ভালো ইপিএস, ভালো ইপিএস। মানে আর্নিং গ্রোথও ভালো, আর্নিং গ্রোথ আছে। আর প্রতি বছর ডিভিডেন্ড দেয়। ফরেন হোল্ডিং আছে, মানে উইথ গুড পোর্শন একটা ফরেন, আর পাবলিক পোর্শন মাত্র 8% এই শেয়ারটার। এই শেয়ারটা সবচাইতে লুক্রেটিভ জায়গা যেটা, যে পাবলিক হোল্ডিং মাত্র 8%, ডিরেক্টর 51%, ইনস্টিটিউশন 23%, ফরেন হোল্ডিং 18%, আর পাবলিক হোল্ডিং মাত্র 8%। তো অল্প কিছু ডিমান্ড, মানে এই শেয়ারটা যদি একটু অল্প ডিমান্ড তৈরি হয়, তাহলে এই শেয়ারটা মানে ভালো পারফর্ম করতে খুব বেশি বেগ পেতে হবে না আর কি। সো এটা ফ্রম ডিএসসি ডাটা। আর যদি আমরা শেয়ারটার রেভিনিউ এবং অন্যান্য কিছু দেখি, তাহলে 2021 সালে শেয়ারটার রেভিনিউ ছিল 200 2,997, 2,997 কোটি, মানে 3,000 কোটি টাকার মতো ছিল আর কি। আর 2021 সালে শেয়ারটার রেভিনিউ ছিল 3,000 কোটি টাকা। তারপরে হচ্ছে 3100 কোটি টাকা, তারপরে 3200 কোটি, তারপরে 3700 কোটি, তারপরে 4200 কোটি, তারপরে 4400 কোটি। তার মানে যদি আমরা রেভিনিউ গ্রোথ খেয়াল করি, সো এখানে 21%, 3%, 6%, 14%, 13%, 8%, মানে রেভিনিউ গ্রোথ আছে শেয়ারটা, শেয়ারটা রেভিনিউ গ্রোথ আছে। তো ইন্টারেস্টিং থিং হচ্ছে, যেখানে রেভিনিউ শেয়ারটা রেভিনিউ গ্রো করতেছে, সেখানে শেয়ারটার প্রাইস কমতেছে, হুইচ ইজ নট কনসিস্টেন্ট। রেভিনিউ বাড়লে শেয়ারটার প্রাইস বাড়তে হবে, এটাই নিয়ম। তো যেহেতু প্রাইস কারেকশন দিয়েছে, সো আশা করি ভালো হবে। গ্রোস প্রফিট 1,400 কোটি ছিল, সেটা লাস্ট ইয়ারে 1900 কোটি, এটাও পজিটিভ। আর যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটটা একটু নেগেটিভ ছিল, বিকজ হয়তো তাদের অপারেটিং কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স, বিশেষ করে তাদের ইন্টারেস্ট এক্সপেন্স বেড়েছে এবং অপারেটিং কস্ট বেড়েছে, যে কারণে নেট প্রফিট একটু কমে গেছে। বাট হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল, মানে অ্যাবনর্মাল কিছু না। আর ইপিএস যেটা 44 ছিল, 44, 20, 31, 19, 23, এখানে এবার 23 শো করতেছে আর কি। সো ইপিএস ও ভালো শেয়ারটা। তো ডাটা শো করতেছে যে যে শেয়ারটার প্রাইস জাস্ট 2 বছর বা 3 বছর আগেও এটা একটা, মানে একটা ভালো লেভেলে ছিল, ভালো লেভেলে, মানে 1,200 টাকার লেভেলে ছিল বা 1,300 টাকার লেভেলে ছিল, উইথ লাইক হিউজ গ্রোথ। সেটা আসলে এই সময় এসে প্রাইস পয়েন্ট নিচে। তো অবশ্যই এই প্রাইসটা রিকভার করবে, কিছু সময় নেবে, বাট প্রাইসটা রিকভার করবে। আর যেহেতু আপট্রেন্ড কনফার্ম করেছে, সো ফর লং টার্ম ইনভেস্টর দিস ক্যান বি এ গুড চয়েস, মানে রেনেটা লিমিটেড ক্যান বি এ গুড চয়েস ফর লং টার্ম ইনভেস্টর। ওকে, লেটস গো টু দ্য সেকেন্ড স্টক। সো আমাদের আজকে স্টক হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দা একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে আন্ডার পারফর্ম এবং আন্ডার ভ্যালুড একটা স্টক আমার দৃষ্টিতে। এই স্টকটা আসলে খুব বেশি মুভ করে না, খুবই অল্প, 70 থেকে 80-র মধ্যে বারবার ওঠানামা করতেছে। বাট রিসেন্টলি যে একটা জিনিস আমার নোটিশে আসছে, যে এদিকে কিন্তু ভলিউম খুব বেশি ছিল না, এবং এখানে কিছু ভলিউম স্পার্ক ছিল কিন্তু কনসিস্টেন্ট ছিল না। কিন্তু এখানে কনসিস্টেন্টলি গত 3-4 সপ্তাহ আহ, মানে এই শেয়ারটা কনসিস্টেন্টলি ভালো ভলিউম ক্যারি করতেছে উইথ এ সিগন্যাল। সো আমি আশা করতেছি স্টকটা হয়তো মানে তার রিয়েল ভ্যালুতে যাওয়ার সম্ভাবনা আছে বা ট্রাই করতেছে। এই স্টকটা রিয়েল ভ্যালু মানে
এর থেকে অনেক বেশি। মানে যেহেতু মার্কেট স্টকটাকে এখনো ভ্যালু দেয়নি, বাট স্টকটা অলরেডি ভ্যালু জেনারেট করেছে, যে মার্কেট যদি স্টকটাকে ভ্যালু দেয় তাহলে এর রিয়েল ভ্যালুটা অনেক বেশি হবে আর কি। তো আমরা ওই স্টকের একটু ডিএসসি ডাটা দেখে নিই, ডিএসসি টা কি বলে। ডিএসসি ডাটা বলতেছে যে স্টকটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, 26-এ 16-তে 35% এবং 25-এ 35%, মানে কন্টিনিউয়াসলি 35, 25, 30, 35% করে ডিভিডেন্ড দিয়ে আসতেছে। স্টকটার ইপিএস ভালো, 3 কোয়ার্টার মিলে 9 টাকা 40 পয়সা, এটা 4 কোয়ার্টার হলে 12 টাকার মতো হয়ে যাবে আশা করতেছি। মানে আরো যদি 3 টাকা যোগ হয়, 3 টাকা যদি যোগ হয় তাহলে 12 টাকা 40 পয়সা বা 13 টাকার মতো হয়ে যাবে। আর গত বছর ছিল 11 টাকা। 7, 9, 10, 11, 11, মানে কনসিস্টেন্টলি ইপিএস বাড়তেছে উইথ এ ভেরি গুড প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ। আর ডিভিডেন্ড ইল ভালো, মোটামুটি 4 থেকে 5% পর্যন্ত ডিভিডেন্ড ইল থাকে। সো এই ডিভিডেন্ড ইল্ডের সাথে একটু ক্যাপিটাল গেইন পেলে একটা ভালো স্টক, মানে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এবারের সবচেয়ে ইন্টারেস্টিং থিং যেটা আসলে চোখে পড়ার মতো, শেয়ারটাতে ফরেন বায়ার শেয়ারটাতে অলরেডি চোখ দিয়েছে, যদিও খুব বেশি অ্যামাউন্টের কেনেনি, কিন্তু তারা শেয়ারটা অলরেডি চোখে পড়েছে। হয়তো নেক্সট মান্থে দেখবো যে এখানে আরো 1%, 2% যোগ হয়ে গেছে আর কি। তো ফরেন ইনভেস্টর যখন কোনো স্টকে ইনভেস্ট করে তখন তারা অনেক কিছু, অনেক বিষয়, অনেক অনেক পার্সপেক্টিভ, অনেক অ্যাসপেক্ট কনসিডার করে তারা স্টক সিলেক্ট করে। আর এটা ডিরেক্টর পোর্শন 40% আর পাবলিক পোর্শন 27%। সো ফান্ডামেন্টালও ভালো। তো ইফ দিস স্টক ক্যান বি এ গুড চয়েস ফর লং টার্ম ইনভেস্টর। যদি আমরা স্টকটা রেভিনিউ ডাটা দেখি, রেভিনিউ কি বলে। রেভিনিউ 2021 সালে ছিল 2,000 কোটি টাকা, 22 সালে এসে 2300 কোটি টাকা, 23 সালে 2600 কোটি, 24 সালে 3100 কোটি, 25 সালে 3500 কোটি, আর এই বছর 4,000 কোটি। মানে এই 5 বছরে, 21 সাল থেকে 26 সালে, এই 5 বছরে এই কোম্পানিটার রেভিনিউ ডাবল হয়েছে। মানে ডাবল রেভিনিউ, মানে ডাবল হয়ে, মানে রেভিনিউ মানে ইনকাম ডাবল হয়ে গেছে, এবং প্রতি বছর একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে। এটা 21 সালে 9% ছিল, 22 সালে 14%, 23 সালে 12%। মানে এই কোম্পানিটার একটা প্রতি বছর একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে, হুইচ ইজ ভেরি লুক্রেটিভ। যদি নেট ইনকাম দেখি, নেট ইনকাম গ্রোথ পজিটিভ, 8%, 34%, 9%, 6%। এবার এই বছর একটু নেগেটিভ ছিল, বাট এবছর আবার 10%। সো কনসিস্টেন্টলি এই কোম্পানিটার রেভিনিউ এবং আর্নিং গ্রো করতেছে, সাথে ইপিএস ও গ্রো করতেছে। 7 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 11 টাকা, 12 টাকা, সাথে ইপিএস ও গ্রো করতেছে। সো ওভারঅল যদি মানে গ্রোথ স্টক বলি, মানে ভ্যালু উইথ গ্রোথ, ভ্যালু উইথ গ্রোথ, এই স্টকটা একটা ভালো চয়েস। কিন্তু সমস্যা হচ্ছে যে এই স্টকটা আসলে ডিএসসি তে কেন জানি স্টকটা পারফর্ম করে না, খুবই আন্ডার পারফর্ম একটা স্টক, পারে না। একটা বিরক্তিকর স্টক, আমি যে একবার কিনেছি, কিনে ছেড়ে দিয়েছি। বাট এই স্টকটাকে আমি মনে করি যে যারা লং টার্ম ইনভেস্টর যদি কিনে সময় দেন, এই স্টকটা থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। আর এই স্টক কিনলে যেমন আমরা ডিএসসি তে প্রায় শুনি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, জেড ক্যাটাগরি, ইপিএস নাই, ডিভিডেন্ড দেয় না, থাকবে কিনা, ফ্যাক্টরি বন্ধ। এই স্টক গুলো কিনলে ওই ধরনের কোনো টেনশন করতে হবে না, শান্তিতে ঘুমাতে পারবেন এবং বছর শেষে ডিভিডেন্ড পাবেন। আর এর মধ্যে ক্যাপিটাল গেইন পাইলে তো আলহামদুলিল্লাহ একটা ভালো গেইন হয়ে যাবে। তো যারা আসলে স্টক মার্কেটে ভ্যালু ইনভেস্টর এবং অনেক মানে ফিলোসফি মেনটেন করেন, যেমন আমার কাছে একটা ফিলোসফি খুব ইম্পর্টেন্ট, যে মানে টাকা ইনকাম করার থেকে মেন্টাল পিস বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি টাকা ইনকাম করতে গিয়ে একটা জেড ক্যাটাগরি স্টক কিনলাম, আর আর ভাবলাম যে কবে কোম্পানি বন্ধ হয়ে যাবে, কোম্পানি ফ্যাক্টরি আছে কিনা। তো ওইগুলোর থেকে এইরকম একটা ভালো স্টক কিনে রাখলে প্রতি বছর কিছু ডিভিডেন্ড পাওয়া যাবে, যেটা 4%, 4%-এর বেশি বা 5%-এর বেশি। আর যদি 1 বছর 2 বছর পরে শেয়ারটার প্রাইস ডাবল হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, সেখানে একটা ভালো গেইন পাওয়া যাবে। সো ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড, এই স্টকগুলো সেফ ইনভেস্টমেন্ট, রিস্ক ফ্রি সেফ ইনভেস্টমেন্ট।
ওকে, আমাদের তৃতীয় স্টক নিয়ে কথা বলি। তৃতীয় স্টক, এটা এই মার্কেটে বহুল পরিচিত একটা স্টক এবং বহুল ডিসকাস একটা স্টক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেখেন, 2007 সালে যেটার প্রাইস ছিল 15 টাকা, সেটা 2018-তে এসে প্রাইস হয় 274 টাকা। এটা অবশ্য ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস আরো বেশি ছিল। এনিওয়ে, সো চারশো করতেছে এটা 280 টাকা। তো তার মানে এই গত আহ, 2007 থেকে 2018, এখানে মোটামুটি 11 বছর সময় আছে। তো এই 11 বছরে স্টকটা প্রাইস যেটা ইনক্রিজ করেছে সেটা অ্যারাউন্ড, বলতে গেলে 1800 আর কি, মানে 18 গুণ। 18 গুণ প্রাইস বেড়েছে। আর এর ভিতরে স্টকটা প্রতি বছর ডিভিডেন্ড দিয়েছে, স্টক দিয়েছে, ক্যাশ দিয়েছে। তো এটা নিয়ে আমি একটা ডিটেইল অ্যানালাইসিস দিয়েছি যে যদি 2009 সালে স্টকটা কেউ 43 টাকা করে, 2009 সালে এটা 43 টাকা প্রাইস ছিল আর কি। তো আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, ভাই যেরকম 43 টাকা প্রাইস ছিল, তো 2009 সালে যদি এই স্টকটা কেউ 43 টাকা করে কিনে থাকে, 1000 স্টক, মানে 43,000 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে সে এখন প্রতি বছরে ডিভিডেন্ড পায় হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টাকা। যদি সেটা আপনি 12 দিয়ে ভাগ করেন, 1.5 লাখ টাকাকে 1.5 লাখ টাকাকে 12 দিয়ে ভাগ করলে, যেটা 12,000 টাকা পার মান্থ। মানে 2009 সালে যদি 1000 স্টক 43 টাকা করে যদি কেউ কিনে থাকে, তাহলে এখন সে ডিভিডেন্ড পায়, মানে মানে একটা ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ড পায় আর কি। সো এনিওয়ে, তো এটা গত 5 বছর বা 6 বছরে, এই যে 2018-র পরে থেকে এই স্টকটা কিন্তু আর গ্রো করেনি, প্রাইস সাইডে মুভ করতেছে, সাইডে। কিন্তু কিন্তু এই স্টকে অলরেডি অনেক ভ্যালু জমে গেছে। মানে যদি আমরা স্টকের ডাটা দেখি, ডাটা যেটা শো করতেছে দেখেন, আমরা ডিএসসি ডাটাটা আগে দেখে আসছি। এখানে দেখেন যে প্রতি বছর স্টকটা, মানে গত বছর 12 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, 120%। তার আগে 11 টাকা, তার আগে 10 টাকা, 10.5 টাকা। প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, কোম্পানিটার আর্নিং ভালো। এবছর কোম্পানির 3 কোয়ার্টারে 23 টাকা ইপিএস হয়েছে, যেটা আগের বছর 4 কোয়ার্টারে ছিল 27 টাকা। সো এবছর যদি আরো এখানে মোটামুটি 6 টাকা বা 7 টাকা যোগ হয়, তাহলে এটা 30 টাকা হয়ে যাবে আর কি। আর গত বছর কোম্পানিটা 12 টাকা ডিভিডেন্ড দিয়েছে, এবার অবশ্যই তার থেকে বেশি ডিভিডেন্ড দিবে। এই যে 120%, মানে 12 টাকা। সো ডিভিডেন্ড ইল 5.74%, হুইচ ইজ ভেরি গুড, ভেরি অ্যাট্রাকটিভ। 5.7% ডিভিডেন্ড ইল, মানে খুবই ভালো ডিভিডেন্ড। এটাতে ইনস্টিটিউশনাল পোর্শন আছে এবং ফরেন হোল্ডিং ও আছে আর কি স্টকটা। পাবলিক পোর্শন 27%। আর হচ্ছে যে যদি আমরা কোম্পানিটার গ্রোথ দেখি, গ্রোথ হচ্ছে যে 2021 সালে কোম্পানিটার 5,000 কোটি টাকা রেভিনিউ ছিল, 22-এ 5,700 কোটি টাকা, 23-এ 6,000 কোটি টাকা, 24-এ 7,000 কোটি টাকা, 25-এ 7,600, এবং 26-এ এসে 8,352। তার মানে মোটামুটি এখানে 70%-এর মতো একটা রেভিনিউ গ্রোথ আছে গত 5 বছরে। এবং এই যে গ্রোথটা আবার কনসিস্টেন্ট, 10%, 13%, 5%, 15%, মানে এটা আসলে কনসিস্টেন্ট একটা গ্রোথ, কনসিস্টেন্টলি কোম্পানিটা গ্রো করতেছে। যদি অপারেটিং ইনকাম দেখি, এটা 21 সালে ছিল 1,500 কোটি টাকা, সেটা আহ 26 সালে এসে 2,100 কোটি টাকা। তার মানে এখানে অপারেটিং ইনকামের একটা ভালো গ্রোথ আছে। আর কোম্পানির ইন্টারেস্ট ইনকাম কম, 11 কোটি টাকা মাত্র। ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স, মানে এই কোম্পানিটার ইন্টারেস্ট এক্সপেন্স মাত্র 11 কোটি টাকা। ইন্টারেস্ট আর ইনভেস্টমেন্ট ইনকাম, একটা ভালো ইনকাম এখানে আছে, এটা 706 কোটি টাকা তারা ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্ট ইনকাম করেছে আর কি। তো সব মিলে যদি আমরা নেট ইনকাম টু কমন স্টক হোল্ডার দেখি, তাহলে 1,500 কোটি টাকা দেখে সেটা 2,500 কোটি টাকা। তো এখানেও দেখেন প্রতি বছর 19%, 13%, 4%, 10%, 14%, 10%, মানে এখানেও নেট ইনকাম একটা ভালো গ্রোথ আছে। তো এরকম একটা গ্রোথ কোম্পানি, যে কোম্পানিটা প্রতি বছর গ্রো করতেছে, সেই কোম্পানির শেয়ার প্রাইস কেন এতদিন স্ট্যাগনেট থাকতেছে, মানে সাইডে মুভ করতেছে, এটা মানে বোধগম্য না। কিন্তু কিন্তু এই কোম্পানিটা যখন তার এই যে রেভিনিউ যে অলরেডি, মানে ভ্যালু যে অলরেডি জমা হয়ে গেছে ভিতরে, অলরেডি যে এই কোম্পানির ভিতরে একটা ভ্যালু জমা হয়ে গেছে। আপনি ভ্যালু এখান থেকেও দেখতে পারেন যে প্রতি বছর কি পরিমাণ তারা রিটেইন করতেছে, কি পরিমাণ টাকার দ্বারা রিটেইন করতেছে। আর এখানে দেখেন যে যদি আমরা রিজার্ভ দেখি কোম্পানিটার,
রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা মিলিয়নে ফিগার, তো এক শূন্য বাদ দিলে এটা হবে কোটি। তার মানে 1,12,905, 12,905 কোটি টাকা, 12,905 কোটি টাকা তাদের রিজার্ভ, মানে হুইচ ইজ ভেরি, মানে এক্সট্রিম, মানে হিউজ হিউজ। মানে এই কোম্পানিটার 12,905 কোটি টাকা রিজার্ভ আছে, যেটা মানে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য পারপাসে কাজে লাগানো আছে। এবং এই যে এখানে যে একটা ইনকাম দেখলাম, যে কোম্পানির ইনভেস্টমেন্ট ইনকাম, ইন্টারেস্ট আর ইনভেস্টমেন্ট ইনকামে যে 700, এখানে 706 কোটি টাকা। মানে এই বছর কোম্পানিটার ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্ট ইনকামই হচ্ছে 706 কোটি টাকা। সো এইরকম একটা স্ট্রং কোম্পানি, মানে যারা আসলে ভ্যালু ইনভেস্টর এবং লং টার্ম ভ্যালু খোঁজেন, এরকম একটা কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। টাকা কোথায় গেল না গেল এটা নিয়ে টেনশন করতে হবে না। বছর শেষে একটা ডিভিডেন্ড পাবেন। আর কোম্পানিটা যখন মার্কেট তার রিয়েল ভ্যালুকে মানে ভ্যালু দিবে, মানে ভ্যালু প্রকাশ পাবে, তখন এই শেয়ারটা আবার অনেক অনেক উপরে চলে যাবে। এখন যে প্রাইস আমরা দেখতেছি, এই প্রাইসে এই শেয়ারটা তখন থাকবে না, তখন অনেক উপরে প্রাইসে থাকবে আর কি, যখন মার্কেট এই শেয়ারটাকে রিয়েলি ভ্যালু দিবে। এনিওয়ে, সো এটা আমার আজকে ডিসকাশন ছিল। সো ডিসকাশনের ভিতরে আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের মতামত আমি এনকারেজ করি, আপনাদের পরামর্শ আমি এনকারেজ করি। সো অবশ্যই জানাবেন। ভিডিও উপকৃত হলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এবং আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। তো আপনাদের মতামত এবং লাইক কমেন্ট হলে হয় কি, যে আমার একটু রিচ বাড়বে, যে একজন ভিডিওটা দেখতে পারবে। তো আমার যে পারপাস, আমি হয়তো একটু বেশি লোকজনের কাছে পৌঁছতে পারবো। তো এটাই হেল্প করবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি দেখা হবে।